এই সকালের উষ্ণতা, হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাসে মিলেমিশে তৈরি হয়েছে এক অন্যরকম অনুভূতি। এমন এক মুহূর্ত যা শুধু চোখেই নয়, মনে গেঁথে থাকে। মনে হয় এই সময়টুকু যদি থমকে যেত তাহলে কতই না ভালো হতো। প্রকৃতির এই শান্ত সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে বুঝলাম সুখ আসলে খুবই ছোট্ট ছোট্ট মুহূর্তেই লুকিয়ে থাকে। শুধু একটু মন দিয়ে দেখলেই হয়, অনুভব করতে হয়। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। মিষ্টি একটা সকালের শুভেচ্ছা সবাইকে। আজকের দিনের শুরুটা যেন একটু অন্যরকম এক প্রশান্তি নিয়ে। সকাল ঠিক 6টা বাজতেই আমি বেরিয়ে পড়লাম বাসার সামনের সেই পরিচিত রাস্তায়। কিন্তু আজ যেন সব কিছু একটু বেশি সুন্দর, একটু বেশি আপন মনে হলো। হালকা কুয়াশার চাদরে মোড়ানো চারপাশে সূর্যের নরম আলো ধীরে ধীরে বাতাসে এক অদ্ভুত স্নিগ্ধতা, যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস নিচ্ছে শান্ত হয়ে। হাঁটতে হাঁটতে চোখে পড়ল গাছ ভরা আমের মুকুল। কি অপূর্ব সেই দৃশ্য! মনে হলো গাছগুলো যেন নতুন জীবনের গল্প বলছে। একটু ভালো করে তাকাতেই দেখলাম কিছু আম ইতিমধ্যে বড় হয়ে গেছে, আর কিছু এখনো মুকুল আছে। এই যে 12 মাসি আমের গাছ, সারা বছরই এরা ফল দেয়। আর সেই দৃশ্য দেখতে সত্যি মন ভরে যায়। শুধু দেখতে নয়, খেতেও অনেক মজা। যারা খেয়েছে তারাই জানে। উষ্ণতা, হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাসে মিলেমিশে তৈরি হয়েছে এক অদ্ভুত অনুভূতি। এমন এক মুহূর্ত যা শুধু চোখেই নয়, মনে গেঁথে থাকে। এই সময়টুকু যদি থমকে থাকতো, প্রকৃতির এই শান্ত সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে বুঝলাম সুখ আসলে খুবই ছোট্ট ছোট্ট মুহূর্তেই লুকিয়ে থাকে। শুধু একটু মন দিয়ে উপলব্ধি করতে হয়। তখন মাছেদের জন্য খাবার দেওয়া হয়েছে, আর সেই দৃশ্য দেখতে সত্যিই মনটা ভরে গেল। অসংখ্য মাছ একসাথে ভেসে উঠে খাবার খাচ্ছে। জলের উপর থেকে ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে, যেন প্রকৃতি নিজের ছন্দে নেচে উঠেছে। মাছগুলো কি সুন্দর করে খাবার খাচ্ছে, তাদের সেই ছটপটানি আর জলের মৃদু শব্দ সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্যের অবতারণা। সকালের অনেকটা সময় হেঁটে ঘুরে প্রকৃতির স্নিগ্ধতা উপলব্ধি করে অবশেষে বাসায় ফিরে এলাম। ঘরে ঢুকতেই চোখে পড়লো আমার হাজব্যান্ড বাজার থেকে অনেকগুলো টাটকা ডিম নিয়ে এসেছেন। এই ডিমগুলো ব্যাপারটা যেন একটু অন্যরকম ভালো লাগার একটা বিষয়। প্রতিবারের মতো যত্ন নিয়ে আমি ডিমগুলো কেস থেকে বের করলাম। তারপর কিছুক্ষণ সাবান জলে ভিজিয়ে রাখলাম, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে প্রতিটি ডিম সুন্দরভাবে ধুয়ে নিলাম, যেন একটুও ময়লা না থাকে। ডিমগুলো ধোয়ার পর পরিষ্কার জায়গায় রেখে দিলাম জল ঝরানোর জন্য। সেই ঝকঝকে পরিষ্কার ডিমগুলো দেখতে যেন আরও ভালো লাগছিল। এরপর এক এক করে ডিমগুলো আবার কেসের ভিতরে আমি ঢুকিয়ে রাখবো, আর সাবান জল দিয়ে অনেকক্ষণ ধরে আমি ডিমগুলো পরিষ্কার করব। ডিমগুলো ধোয়ার পর আমি একটা ঝাঁপিতে জল ঝরাতেও রেখে দেব। আর বেশিক্ষণ ডিম যদি জলে রাখা হয়, তাহলে ডিমের ভিতরে রয়েছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র। তো সেই ছিদ্র দিয়ে ডিমগুলোর ভিতরে জল প্রবেশ করতে পারে। তো এতে করে ডিমগুলো কিন্তু বেশি দিন ভালো থাকে না, দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা 10 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন এভাবে। তারপরে ডিমগুলো সুন্দরভাবে ধুয়ে নেবেন আমার মতো করে। আর আমি সব কিছু সুন্দরভাবে ক্লিন করে রাখতে সব সময় পছন্দ করি। তো আমি ডিম আনার সাথে সাথে আমি কিন্তু এভাবেই ভিজিয়ে রাখি। আর আপনারা যারা এই পদ্ধতি জানেন না, অবশ্যই ডিমগুলো ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এবং ধুয়ে তারপরে ফ্রিজে ঢোকাবেন, কারণ ডিমে অনেক জীবাণু থাকে। আমি সব সময় ভালোবাসি সকাল কিংবা বিকাল, সন্ধ্যা, যে কোনো সময় হোক না কেন প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিতে। কারণ প্রকৃতি কখনো ক্লান্ত করে না, বরং প্রতিটি মুহূর্তেই নতুন করে শান্তি আর ভালো লাগা এনে দেয়। তো আমার অনেকক্ষণ ভালো লাগে প্রকৃতির সাথে মিশে থাকতে। আমি বেশিরভাগ সময়টাই যখন সময় পাই, হোক সেটা সকাল, হোক সেটা দুপুর, হোক সেটা বিকাল, আমি কিছুক্ষণ বসে থাকি প্রকৃতির মাঝে। এতেই যেন আমি অনেক শান্তি খুঁজে পাই। তো
তো আমার মতো এমন কে কে প্রকৃতি প্রেমী আছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি তো সবসময় গাছপালা পশু পাখিদের সাথে সময় কাটাতে অনেক পছন্দ করি। আর তার পাশাপাশি আমার সংসারের এই ছোট্ট ছোট্ট কাজ আপনাদের সাথে ভাগাভাগি করে নিতেও অনেক পছন্দ করি। আমি চেষ্টা করি আমার সব কাজের ভিতরেও যেন আমি একটু অংশ রাখি, যেগুলো আমার গাছকে সময় দেওয়ার মতো একটা অংশ। এবার আমি ডিমগুলো ধোয়ার পর পরিষ্কার জায়গায় রেখে দিলাম জল ছড়ানোর জন্য। সেই ঝকঝকে পরিষ্কার ডিমগুলো দেখতেই যেন আরও ভালো লাগছিল। এরপর এক এক করে ডিমগুলো আবার কেসের ভিতরে ঢুকিয়ে রাখলাম, যেন সব কিছু সুন্দরভাবে সাজানো থাকে। আর কিছু ডিম আমি আলাদা করে রেখে দিলাম দুপুরে রান্নার জন্য, কারণ নিজের হাতের যত্ন নিয়ে কিছু প্রস্তুত করার মাঝেই তো থাকে ভালোবাসার ছোট্ট ছোঁয়া। এই ছোট্ট ছোট্ট কাজগুলোর মধ্যে লুকিয়ে থাকে এক ধরনের শান্তি, এক ধরনের তৃপ্তি। ঘরের যত্ন নেওয়া, প্রিয়জনদের জন্য কিছু করা, এই সব মুহূর্তই আসলে জীবনের সবচেয়ে আপন আর সুন্দর অনুভূতি। সকালের সব কাজ শেষ করে এবার চলে এলাম রান্নাঘরে। দুপুরের রান্না শুরু করার সেই ব্যস্ত অথচ ভালো লাগার মুহূর্ত। আজকের মেনুটা কিন্তু একদম ঘরোয়া আর ভালোবাসায় ভরা। আলু দিয়ে ডিমের তরকারি আর ট্যাংরা মাছ দিয়ে ছোট্ট ছোট্ট আলু ঘাটি পেঁয়াজের এক অসাধারণ রান্না। এই ট্যাংরা মাছের তরকারিটা শুধু একটা রান্না নয়, এটা আমার একটা স্মৃতিও আছে, আপনাদের সাথে পরে এক সময় শেয়ার করব। তো এই যে আমি প্রথমে ডিমগুলো খোসা ছাড়িয়ে তারপরে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এভাবেই করে কিন্তু আমি ডিম রান্না করি। আলু দিয়ে ডিম রান্না খেতে আমার ছোটোবেলা থেকেই অনেক জানি না, ছোটোবেলা থেকে আমার সিদ্ধ ডিম অনেক পছন্দ, আর আমার হাজব্যান্ডের ভাজা ডিম অনেক পছন্দ। তো দুইজনের দুই মতবাদ, কিছু কিছু সময় ভাজা করে রান্না করি, আবার কিছু কিছু সময় সিদ্ধ করেও রান্না করি। এখানে ডিমের তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি ট্যাংরা মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে যে তরকারিটা রান্না করব, সেই তরকারিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর ডিমের তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো ট্যাংরা মাছগুলো প্রথমে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। আজকের মেনু কিন্তু একদম ঘরোয়া আর ভালোবাসায় ভরা। আলু দিয়ে ডিমের তরকারি আর ট্যাংরা মাছ দিয়ে ছোট্ট ছোট্ট নতুন আলুর ঘাটি পেঁয়াজের এক অসাধারণ মিলবন্ধন। এই ট্যাংরা মাছের তরকারিটা শুধু একটা রান্না নয়, এটা আমার ছোট্টবেলার একটা স্মৃতি। আমার ঠাকুমার হাতের সেই স্বাদ আজও আমি ভুলতে পারিনি। ছোটোবেলায় কতবার যে এই রান্না খেয়েছি তার ঠিক নেই। তরকারিটার রঙটা যেমন লোভনীয় হয়, তেমনি স্বাদও একেবারে অতুলনীয় হয়। যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। বিশ্বাস করুন, একবার খেলেই মন ভরে যাবে। এদিকে আমাদের জন্য আমিষ রান্না চলছে, আর অন্যদিকে গ্যাসের চুলায় আমার মা, আমার ভাই, তাদের জন্য নিরামিষ রান্নাও বসিয়ে দিয়েছি। কারণ এখন চৈত্র মাস, এই সময়ে তারা মাছ মাংস আমিষ কোনো রকম। প্রথমে আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে কিছু পরিমাণ তেল দিয়েছি, গোটা জিরা ফোড়ন দিয়ে তার ভিতরে আদা পেঁয়াজ রসুন সব মশলা দিয়ে তারপরে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আর আলুগুলো কষানো হয়ে গেলে, সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম, এবং যখন জলটা ফুটে উঠেছে তখন আমি ট্যাংরা মাছগুলো দিয়েছি। আর এখন আমার ঝোলটাও ফুটে উঠেছে, কিছুক্ষণের ভিতরে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এখানে কিছুটা পরিমাণ জিরার গুঁড়া, কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, আর এগুলো শুকনো খোলায় ভাজা। আর এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়, অনেক মজার একটা তরকারি। তো দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো আমার মা এবং ভাই যেহেতু মাছ মাংস কিছুই খায় না, তাই একসাথে দুই রকম রান্না। একটু কষ্ট করে হলেও এর মাঝেই লুকিয়ে থাকে পরিবারের প্রতি দায়িত্ব আর ভালোবাসা। একাই সব রান্না শেষ করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল তার টেরই পেলাম না।
সবাই মিলে খাওয়া দাওয়া, সেই হাসি আড্ডা, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো এখানে আমার আমিষ রান্না হয়ে গেছে, ট্যাংরা মাছের তরকারিটা। আর অন্য সাইডে নিরামিষ রান্নাগুলো আমি ওইভাবে দেখাইনি। তো লাস্টে ভাবলাম যে একটু বেগুন ভাজা করি মা এবং ভাইয়ের জন্য। তো দেখেন এখন বেগুন ভাজতে চলে এসেছি। আর এইভাবে বেগুনের চাক ভাজিটা আমার ভাই খেতে অনেক পছন্দ করেন, আমারও অনেক পছন্দের। তো এখানে বেগুনের চাক ভাজিটা করে নিচ্ছি, একটু লাল লাল করে বেগুনের এই চাক ভাজি করে নেব। আর এই বেগুনের চাক ভাজির সাথে আলু ভর্তা মাখানোও কিন্তু আমার অনেক পছন্দের। তো এখানে বেগুন ভাজাটা আমি খুব সুন্দরভাবে করে নিচ্ছি, আমার কাছে ভালোই লাগে এভাবে খেতে। আর নিজের পরিবারের জন্য, নিজের মায়ের জন্য, ভাইয়ের জন্য কিছু করতে কার না ভালো লাগে বলেন, আমিও তো তার ব্যতিক্রম নই। তো এখানে আমি আস্তে আস্তে করে সব রান্নাই করে নিচ্ছিলাম। আমাদের আমিষ রান্নাগুলো টুকটাক করে আমি ইন্ডাকশানেই করেছি, একটা আইটেম চুলায় করেছি, আর বেশিরভাগটাই ইন্ডাকশানে করে নিয়েছি। এখন যেহেতু গ্যাসের প্রচুর দাম, তো অপশান তো নেই। শহরের বাড়িতে, গ্রামে হলে না হয় কাঠের ব্যবস্থা আছে, সবাই কাঠ দিয়েই রান্না করে লাকড়ি চুলায়। তো শহরে তো ওরকম কোনো ব্যবস্থা নেই, আমাদের গ্যাস কিংবা ইন্ডাকশান এগুলোই ব্যবহার করতে হয়। তো কয়েকদিন হলো আমি চেষ্টা করছি একটু ইন্ডাকশানে রান্না করার জন্য, সব সময় রান্না করা হয় না। তো এখন যেহেতু গ্যাসের প্রচুর দাম, আর পরবর্তীতে গ্যাস কতটা কি পাওয়া যাবে জানি না, তার জন্য খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে না নিতেই আমার বৃষ্টি বোন চলে এসেছে ছোট্ট বাবুসোনাকে নিয়ে। এখন বিকেল 5টা বাজে, আকাশে হালকা বৃষ্টির ছোঁয়া, চারপাশে এক স্নিগ্ধ শান্ত পরিবেশ। ঠিক সেই সময়ে বৃষ্টি বোন আমাদের ছোট্ট বাবুকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে এলো, মায়ের সাথে দেখা করতে। বাড়ির পরিবেশ যেন মুহূর্তেই বদলে গেল। চারপাশে পাখির কিচিরমিচির, বৃষ্টির মৃদু শব্দ, আর ঘরের ভিতরে সবার হাসি আনন্দ, সব মিলিয়ে এক অপূর্ব সুন্দর বিকেলের সৃষ্টি হলো। আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম, হাসছিলাম, মজার মজার কথা বলছিলাম। মনে হচ্ছিল এই মুহূর্তগুলোই যেন কখনো শেষ না হয়। আর এই পুরো বিকেলের সবচেয়ে সুন্দর অংশ ছিল আমাদের ছোট্ট বাবু। তার সেই মিষ্টি মিষ্টি চাহনি, মৃদু মৃদু হাসি, একবার তাকালেই মন ভরে যায়। মনে হচ্ছিল তার ছোট্ট হাসির মাঝেই লুকিয়ে আছে জীবনের সব সুখ। আমার মা যখন ছোট্ট বাবুকে কোলে নিলেন, তখন তো আনন্দ আরও বেড়ে গেল। মা তাকে নিয়ে কত মজার মজার কথা বলছিলেন, আর বাবুও দিদুনকে পেয়ে একেবারে খুশিতে মেতে উঠেছিল। সেই দৃশ্যটা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এই হাসি, এই আনন্দ, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, এগুলোই তো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। এভাবেই গল্প, ভালোবাসা আর আপনজনের সাথে কাটানো সময়ে বিকেলটা একেবারে জমে উঠেছিল। সত্যি বলতে এমন স্নিগ্ধ বিকেল আর চারিপাশের সেই অসাধারণ মুহূর্ত দেখতে দেখতে বিকালটাও বয়ে চলেছিল। গল্প, হাসি আর আনন্দে ভরা সেই বিকেলটা কখন যে চুপচাপ পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। ধীরে ধীরে চারপাশে নেমে এলো সন্ধ্যার নরম আলো, এক অন্যরকম শান্ত পরিবেশ। এই সময়টা যেন নিজেই মনে করিয়ে দেয় এবার থামার সময়, নিজের ভিতরে ফিরে যাওয়ার সময়। তাই সব কাজকর্ম একপাশে রেখে হাত মুখ ধুয়ে এলাম সেই পবিত্র সন্ধ্যার মুহূর্তে প্রদীপ জ্বালানোর জন্য। তো সন্ধ্যা প্রায় নেমে এসেছে, আর বেশিক্ষণ এখানে বসা যাবে না বাবুকে নিয়ে, প্রচণ্ড পরিমাণের মশা। আর আমরা যেহেতু নিচতলাতেই থাকি, আর চারপাশে একটু বন জঙ্গলের মতোও রয়েছে, তো গাছপালা বেশি থাকলে মশার উপদ্রবও বেশি হয়। আর ছোট্ট সোনা বাবুটা কেমনভাবে তাকাচ্ছে, আর ও অনেক খুশি হয় মানুষের ভিতরে, প্রকৃতির মাঝে থাকতে সে অনেক পছন্দ করে। বাইরে নিয়ে বেড়ালে সে অনেক পছন্দ করে, সব কিছু উপভোগ করে। কাজকর্ম একপাশে রেখে হাত মুখ ধুয়ে চলে এলাম সেই পবিত্র মুহূর্তে সন্ধ্যার প্রদীপ জ্বালানোর জন্য। প্রদীপের সেই ছোট্ট শিখা যেন অন্ধকারের মাঝেও এক আশার দিশা দেখায়, মনটা হঠাৎ করেই শান্ত হয়ে যায়। সারাদিনের ক্লান্তি, ব্যস্ততা সব যেন দূরে সরে যায়।
এই সময়টা আমার সবচেয়ে প্রিয়। যখন ভগবানের সামনে নিজেকে নত করি, মনের সব কথা নিঃশব্দে জানাই আর অনুভব করি এক অদ্ভুত প্রশান্তি। সন্ধ্যার এই নীরবতা, প্রদীপের আলো আর প্রার্থনার সেই পবিত্র অনুভূতি সব মিলিয়ে আত্মা জুড়িয়ে যায়। সারাদিনের দৌড়ঝাঁপ শেষে এই সময়টুকুই আমাদের নতুন করে শক্তি দেয়, মনকে শান্ত করে দেয় আর জীবনের পথে এগিয়ে যাওয়ার সন্ধ্যার মৃদু আলোয় পূজা দিয়ে মনটা ভরে উঠল একদম শান্ত আর পবিত্রতায়। এরপর আমরা একটু যাব বৃষ্টিবন্ধের বাসায় ঘুরতে। আর আজকে আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছিল, সেই সব ফুল তুলে নিয়ে এসে ভগবানের পায়ে অর্পণ করেছি। আর এই অনেকগুলো ফুল দিয়ে ভগবানকে পূজা দিতে আমার অনেক ভালো লাগে, মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। তো এরপর মাকে নিয়ে গেলাম একটু বৃষ্টিবন্ধের বাসায়। সেখানে গিয়ে দেখি ঘর জুড়ে এক অপূর্ব পরিবেশ, মা লক্ষ্মীর ব্রতকথা পড়ে যাচ্ছে বৃষ্টিবন। চারপাশে ভক্তির আবহ, যেন মনটা ভরে গেল। কিছুক্ষণ চুপচাপ বসে সেই পবিত্র মুহূর্তগুলো উপভোগ করলাম। তারপর শুরু হলো গল্প আর হাসির আসর। আপনজনের সাথে কাটানো এই সময়গুলো সত্যিই অমূল্য। ছোট্ট বাবুকে আদর করে তার নিষ্পাপ হাসিতে মনটা আরও ভরে উঠল ভালোবাসায়। পূজার প্রসাদ খেয়ে মনটা যেন তৃপ্তিতে ভরে গেল। তারপরে ধীরে ধীরে সেই সুন্দর মুহূর্তগুলো মনে নিয়ে আবার নিজের বাসায় ফিরে চলে আসব। তো এখানে মা, আমি আর বৃষ্টিবন, দাদাও এ সাইডে আছে। তো ব্রতকথা পড়ার পর যে প্রসাদগুলো দিয়েছে, তো আমরা একটু একটু করে সেই প্রসাদ নিচ্ছি। আর অপর সাইডে ছোট্ট বাবুর ঘুম আসছে, তো দোলনায় দাদা দোল দিচ্ছে আর সে পরম আনন্দে ঘুমিয়ে থাকার চেষ্টা করছে। তো এই ছিল আমাদের আজকে বৃষ্টিবন্ধের বাসায় নাস্তা, সেই সাথে পূজার প্রসাদ। তো সময়টা অনেক সুন্দর কেটেছে। সব মিলিয়ে এক সুন্দর একটা সন্ধ্যা পার করলাম। আর এদিকে আমার বাসায় আমার হাজবেন্ড এবং আমার ভাই বসে আছে সন্ধ্যার নাস্তা করার জন্য। তখন মা বললেন বাড়ি থেকে আসার সময় কিছু সজনা পাতা নিয়ে এসেছিলেন, কিন্তু পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তাই আর দেরি না করে মা আমাদেরকে মজার সজনা পাতার বড়া তৈরি করে ফেলার কথা বললেন। মা আর আমি ভাইয়ের জন্য আলাদা করে নিরামিষ বড়া বানিয়ে দিলাম, আর আমাদের দুইজনের জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে আর ডাউল দিয়ে বড়া তৈরি করলাম। দেখতে দেখতে এই সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল একদম পারফেক্ট একটা সন্ধ্যার স্ন্যাক্স আইটেম। 1 কাপ গরম চা আর মায়ের হাতের বানানো বড়া, এই ছোট্ট আয়োজনেই যেন পেট ভরে গেল, মনও ভরে গেল। সত্যি বলতে মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। মা যখন ভালোবাসা দিয়ে কিছু বানান, যতই সাধারণ হোক না কেন, খেতে লাগে অসাধারণ। আপনাদেরও কি এমন মনে হয়? মায়ের হাতের রান্না কি আপনাদেরও এতটাই প্রিয়? অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে করে সব আইটেম একসাথে করে বড়াগুলো আমার মা একে একে ভেজে উঠিয়ে নিচ্ছিলেন। আর এগুলোই প্রথমে যে পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়েছিল, এই বড়াগুলো আমাদের দুজনের জন্য তৈরি করা হয়েছে। আর মারা যেহেতু নিরামিষ খান, তার জন্য আলাদা একটা কড়াই দিয়েছি, সেখানে মা আর ভাইয়ের জন্য আলাদা করে বড়া তৈরি করা হবে। সত্যি বলতে কি, নিরামিষ বড়াটাই বেশি মজা হয়েছিল। তো আজকের মতো বড়া খেতে খেতে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।